আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জেরুজালেমে দ্বিতীয় রাতের মতো সংঘর্ষ, গাজায় ইসরায়েলের হামলা। প্রশান্ত মহাসাগরের আকাশে মার্কিন গোয়েন্দা বিমানের মুখোমুখি রুশ যুদ্ধ বিমান। ইসরায়েলি আয়রন ডোমের দুর্বলতা প্রকাশ করে দিয়েছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র। আফগানিস্তান থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ার আয়োজন করবে জাপান। আর্মেনিয়ান গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ থাকছে উইগুরদের নিপীড়নকে গণহত্যার স্বীকৃতি দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জেরুজালেমে দ্বিতীয় রাতের মতো ভয়াবহ সংঘর্ষ, গাজায় ইসরায়েলের হামলা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জেরুজালেমে দ্বিতীয় রাতের মতো ইসরায়েলি পুলিশের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে সংঘর্ষের পর শুক্রবার রাতে নতুন করে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে ফিলিস্তিনিরা। অপরদিকে ইসরায়েলের রকেট হামলার অভিযোগে গাজা উপত্যকায় বিমান হামলা ও ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার রাতে ফিলিস্তিনি অধ্যুষিত পূর্ব জেরুজালেমের পুরনো শহরের কাছে উগ্রপন্থী ইহুদি সংগঠন লেহবার আয়োজিত পদযাত্রা থেকে উস্কানিমূলক স্লোগান ও ফিলিস্তিনিদের হয়রানি করা হলে সংঘর্ষ শুরু হয়। পরে ইসরায়েলি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষ থামাতে এই সময় তারা স্টান গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। পদযাত্রায় অংশ নেওয়া ইসরায়েলিদের সংঘর্ষ থেকে সরিয়ে ইসরায়েলি পুলিশ ইহুদি অধ্যুষিত পশ্চিম জেরুজালেমের দিকে ঠেলে দেয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে ২০ পুলিশ সদস্য আহত হয়েছে বলে বিবৃতিতে জানায় ইসরায়েলি পুলিশ। এতে আরও বলা হয়েছে, সংঘর্ষ সংশ্লিষ্টতা তারা ৫০ জনকে গ্রেফতার করেছে। অপরদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষে আহত অন্তত ১০৫ ফিলিস্তিনিকে তারা চিকিৎসা দিয়েছেন। রাত জুড়ে সংঘর্ষের পর শুক্রবার দিনে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাতে আবার সংঘর্ষ শুরু হয়। মসজিদুল আকসা ও এশা তারাবির নামাজের পর মুসল্লিরা বেরিয়ে আসার পর সশস্ত্র ইসরায়েলি পুলিশ তাদের গতিপথ নিয়ন্ত্রণ করতে গেলে এই সংঘর্ষ শুরু হয়। ক্ষুব্ধ ফিলিস্তিনিরা পুলিশকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ করে। অপরদিকে পুলিশ বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড নিক্ষেপ করে। ইসরায়েলি পুলিশ জানায়, নামাজের পর শত শত দাঙ্গাবাজ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নির্দেশনা মানতে অস্বীকার করে এবং তাদের দিকে পাথর ও বিভিন্ন বস্তু ছুড়তে থাকে। পরে পুলিশ তাদের স্টান গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পূর্ব জেরুজালেমের প্রান্তীয় এলাকায় ঠেলে দেয় বলে বিবৃতিতে জানানো হয়। পুরনো শহরের কাছে সংঘর্ষের কাছে থাকা এক ফিলিস্তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ওই জায়গা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, তা বিপজ্জনক, তাই আমি ওই স্থান ছেড়ে পালিয়ে এসেছি। প্রশান্ত মহাসাগরের আকাশে মার্কিন গোয়েন্দা বিমানের মুখোমুখি রুশ যুদ্ধ বিমান। প্রশান্ত মহাসাগরের আকাশে একটি মার্কিন গোয়েন্দা বিমানের সঙ্গে একটি রুশ মিগ-৩১ জঙ্গি বিমান মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল বলে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর খবর দিয়েছে। আমেরিকা ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার একই সময়ে শুক্রবার এই ঘটনা ঘটল। প্রতিবেদনে বলা হয়েছে, একটি মার্কিন RC-১৩৫ গোয়েন্দা বিমান শুক্রবার রাশিয়ার আকাশ সীমার কাছাকাছি চলে আসে। এ সময় রুশ নৌবহর থেকে রাশিয়ার একটি মিগ-৩১ জঙ্গি বিমান আকাশে উড্ডয়ন করে কামচাটকা দ্বীপের কাছে প্রশান্ত মহাসাগরের আকাশে মার্কিন বিমানটির গতি রোধ করে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মার্কিন গোয়েন্দা বিমানটি রাশিয়ার আকাশসীমায় অনুপ্রবেশের আগেই সেটিকে আটকে দেওয়া হয়। গত সপ্তাহে একই ধরনের ঘটনা ঘটেছিল বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার সামরিক তৎপরতা সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা প্রায় রুশ সীমান্তের আকাশপথে গোয়েন্দা বিমান ওড়ায়। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর এরকম অসংখ্য ঘটনায় পশ্চিমা বিমানের গতি রোধ করেছে। রাশিয়া বহুবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমেরিকা ও ন্যাটো জোটের গোয়েন্দা বিমানের এ ধরনের উড্ডয়ন ভয়ানক পরিণতি বয়ে আনতে পারে। ইসরায়েলি আয়রন ডোমের দুর্বলতা প্রকাশ করে দিয়েছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের দিমোনা পরমাণু স্থাপনার কাছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের দুর্বলতা প্রকাশ হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী অনলাইন দৈনিক রায় আল ইউলিয়ামের সম্পাদক আবদেল বারি
তার টুইটার পোস্টে এই কথা বলেছেন। বৃহস্পতিবার সকালে ইসরায়েলি বিমান লক্ষ্য করে সিরিয়া থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নেভিস মরুভূমির দিমোনা পরমাণু স্থাপনার 20 কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানে। এ সম্পর্কে আব্দেল বারি বলেছেন, ইসরায়েল তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে এতদিন যে প্রোপাগান্ডা চালিয়ে আসছিল তার জারিজুরি ফাঁস হয়েছে এবং সংঘাতের পুরনো সমস্ত সমীকরণ বদলে যাবে। এই ক্ষেপণাস্ত্রকে আয়রন ডোম শনাক্ত করতে পারেনি এবং এতে ভূপাতিত করতে পারেনি। তেল আবিব দাবি করেছে তাদের জঙ্গি বিমান লক্ষ্য করে সিরিয়া থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দিমোনা পরমাণু স্থাপনার কাছে পড়ে। তবে ক্ষেপণাস্ত্রের গতিপথ দেখে ধারণা করা যায় যে সম্ভবত দিমোনা পরমাণু স্থাপনা লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এই ঘটনার পর বহু গণমাধ্যম ইরানকে এর সঙ্গে জড়ানোর চেষ্টা করেছে। এর কিছুদিন আগে ইরানের নাতানজ পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক হামলা হয়েছে বলে দাবি করে ইরান, যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। আফগানিস্তান থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকে সামরিক সরঞ্জাম সরানোর কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। 2021 সালের 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সামরিক উপস্থিতি প্রত্যাহারের অংশ হিসেবে এই প্রক্রিয়া শুরু করেছে ওয়াশিংটন। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের 3টি সূত্র সিএনএনকে জানিয়েছে, সামরিক উপস্থিতি প্রত্যাহারের এই প্রক্রিয়া নিরাপদ করতে অঞ্চলটিতে বাড়তি কয়েকশো মার্কিন সেনা মোতায়েনের অনুমতি দিয়েছে পেন্টাগন। সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে মার্কিন বাহিনীর অব্যবহৃত সামরিক সরঞ্জামাদি অপসারণ বা আফগান বাহিনীর কাছে হস্তান্তর এবং অপরিচালিত সরঞ্জাম ধ্বংসের উপর জোর দিচ্ছে বাইডেন প্রশাসন। এদিকে মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়লে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী তৎপরতা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের জেনারেল কেনেথ ম্যাকেনজি। প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী কমিটির কাছে নিজের এমন মতামত দিয়েছেন তিনি। জেনারেল ম্যাকেনজি বলেছেন, তালেবানের বিশ্বাসযোগ্যতা নিয়ে আমার সন্দেহ আছে। দেখা যাক শেষ পর্যন্ত তারা কি করে। যদি তারা আফগানিস্তানের আন্তর্জাতিক স্বীকৃতি চায় তাহলে তাদের চুক্তি মেনে চলতে হবে। তিনি জানিয়েছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর প্রতিবেশী কোনো দেশে গোয়েন্দা রাখার বিকল্প ভাবনা যুক্তরাষ্ট্র খতিয়ে দেখছে। তাহলে সেনা প্রত্যাহারের পর দেশটির পরিস্থিতির উপর নজর রাখা যাবে। সেক্ষেত্রে কোনো বিপদ এলে দ্রুত তা মোকাবেলা করা যাবে। ভবিষ্যতে সন্ত্রাস বিরোধী মিশনের সম্ভাব্যতা সম্পর্কে কমিটিকে অবহিত করার ম্যাকেনজি বলেন, বিষয়টিকে আমি হালকা করে দেখতে চাই না, রঙিন চশমা পরিয়ে বলতে চাই না সবকিছু সহজ। ম্যাকেনজি জানান, প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে এ মাসের শেষ নাগাদ তাকে সব ধরনের বিকল্পের কথা জানাতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে যৌথ সামরিক মহড়ার আয়োজন করবে জাপান। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে আগামী মাসে যৌথভাবে সামরিক মহড়ার আয়োজন করবে জাপান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী একথা জানিয়েছেন। জাপানের নিজস্ব আত্মপ্রতিরক্ষা বাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানায়, এই মহড়ায় 11 মে থেকে 17 মে পর্যন্ত চলবে। এটি জাপানের প্রথম বড় পরিসরের কোনো মহড়া যেখানে তাদের নিজস্ব বাহিনী সহ যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের বাহিনী অংশগ্রহণ করবে। পূর্ব ও দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের ক্রমবর্ধমান তৎপরতা মোকাবেলায় টোকিও তার মূল মিত্র যুক্তরাষ্ট্র ও বাইরে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার চেষ্টা করছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী সাংবাদিকদের বলেছেন, ফ্রান্স একটি অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিকের দৃষ্টিভঙ্গি ধারণ করে। তিনি বলেন, জাপান ও যুক্তরাষ্ট্র ফ্রান্সের মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমরা দূরের দ্বীপ অঞ্চলগুলোতে আত্মপ্রতিরক্ষা বাহিনী কৌশল ও দক্ষতা বৃদ্ধি করতে চাই। এই যৌথ মহড়া সিউল অঞ্চলে জেসিএসডিএফ কিরিসীমা প্রশিক্ষণ কেন্দ্র ও ক্যাম্প আইনোউরাতে অনুষ্ঠিত হবে। এতে উভচর অপারেশন অন্তর্ভুক্ত থাকবে। গত 16 মে চীনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জকে মোকাবেলা করতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জাপানের প্রধানমন্ত্রী সুগা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফর। আর্মেনিয়ার গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের এরদোগানকে বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানকে বলেছেন তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় উসমানিয়া সাম্রাজ্যে আর্মেনিয়ানদের ব্যাপকভাবে হত্যা করাকে গণহত্যামূলক কাজ হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছেন। ব্লুমবার্গ ও রয়টার্সের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ খবর প্রকাশ করেছে। গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর বাইডেন শুক্রবার প্রথমবারের মতো এরদোগানের সাথে ফোনে কথা বলেছেন। শনিবার আর্মেনিয়ার গণহত্যা নিয়ে কথা বলতে পারেন এরদোগান। তিনি যদি ওই ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেন তবে দুই দেশের সম্পর্ক আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র জালিনা পোর্টাল শুক্রবার সাংবাদিকদের বলেছেন, আর্মেনিয়ান গণহত্যার ব্যাপারে শনিবার একটি ঘোষণা আসতে পারে। 1915 সাল থেকে 1917 সাল পর্যন্ত উসমানিয়া সাম্রাজ্য 15 লাখ আর্মেনিয়ানকে হত্যা করা হয়েছিল বলে বলা হয়ে থাকে। বাইডেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওই ঘটনাকে প্রথমবারের মতো গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে চান। তুরস্ক ওসমানিয়ান সাম্রাজ্য আর্মেনিয়ানদের মৃত্যুর বিষয়টি স্বীকার করে, তবে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়নি বলে দাবি করে থাকে। এদিকে আগামী জুনে বাইডেন ও এরদোগান আগামী জুনে সাক্ষাৎ করতে রাজি হয়েছেন। ব্রাসেলসে ন্যাটো শীর্ষ বৈঠকের সময় তাদের মধ্যে বৈঠক হবে বলে হোয়াইট হাউস শুক্রবার ঘোষণা করেছে। উইঘুরদের নিপীড়নকে গণহত্যা স্বীকৃতি দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বিল উত্থাপন। নেদারল্যান্ডস, কানাডা এবং যুক্তরাষ্ট্রের পর এবার ইতিহাসে প্রথমবারের মতো ব্রিটিশ হাউস অব কমন্সে গত 22 এপ্রিল সংখ্যালঘু উইঘুরদের উপর চীন সরকারের আচরণকে গণহত্যা বলে আখ্যায়িত করেছেন। এই ঘটনাকে ব্রিটিশ পার্লামেন্টের ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন পার্লামেন্টের সদস্য টরি স্যার আইন। অন্যদিকে চীন বলছে যুক্তরাজ্যের উচিত হবে নিজেদের ভুল সংশোধন করা। মানবাধিকার সংস্থাগুলোর মতো 10 লাখেরও অধিক উইঘুর মুসলিমকে চীন সরকার জিনজিয়াং প্রদেশে পুনর্বাসন কেন্দ্রে বন্দী রেখে নিপীড়ন করে আসছে। এ ধরনের একাধিক অভিযোগ ও প্রমাণ রয়েছে বলে সংস্থাগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে। পশ্চিমা বিশ্ব ও মানবাধিকার কর্মীরা চীনের বিরুদ্ধে বিভিন্ন সময় মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন, বাধ্যতামূলক শ্রম ও জাতিগত নিধনের অভিযোগ করে আসছে। চীন সরকার তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছে ও পশ্চিমা ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, চীনের প্রায় 1.5 কোটি উইঘুর মুসলমানের বাস। জিনজিয়াং প্রদেশের জনসংখ্যায় 45% উইঘুর মুসলিম। এই প্রদেশটিতে তিব্বতের মতো শাসিত একটি অঞ্চল। বিদেশি মিডিয়া সেখানে প্রবেশের ব্যাপারে কঠোর বিধিনিষেধ রয়েছে, কিন্তু গত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সূত্রের খবরে আসছে সেখানে বসবাসরত উইঘুর সহ ইসলাম ধর্মাবলম্বীদের উপর ব্যাপক নিপীড়ন চালাচ্ছে বেইজিং। শুধু তাই নয়, বিভিন্ন সময় যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। চীন এগুলোকে সন্ত্রাস দমনের লক্ষ্যে পরিচালিত পূর্ণ প্রশিক্ষণ হিসেবে বর্ণনা করে থাকে।